আজকের আলোচনা শুরুর আগেই আপনাদের একটা বিষয় বলে রাখতে চাই। তা হচ্ছে আজকের আলোচনাটা একটু বড় হবে। আজকের আলোচনা আমরা দুটি ইস্যু নিয়ে করতে চলেছি। আর সেই দুটি ইস্যু নিয়ে আলোচনা যখন হবে তাহলে আপনাদের একটু ধৈর্য নিয়ে আলোচনাটা শুনতে হবে। তাই বলবো বন্ধুরা, মোবাইলে স্কিপ বাটন না প্রেস করে, মোবাইলের টাইমলাইনে হাতে করে না টেনে দিয়ে একটু ধৈর্য নিয়ে আজকের আলোচনাটা অন্তত শুনুন। আজ আশীর্বাদ ট্রুথের এই এপিসোডে অবশ্যই বাংলাদেশকে নিয়ে তো আলোচনা হবেই, কিন্তু বাংলাদেশকে নিয়ে আলোচনা শুরু করার আগে আলোচনা শুরু করা দরকার বিনেশ ফোগাটকে নিয়ে, যার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল মাত্র 100 গ্রাম ওজন বেশি হওয়ার জন্য। অলিম্পিকে 50 কিলোয়ে যে রেসলার ভারতের 140 কোটি জনগণকে নতুন করে স্বপ্ন দেখিয়েছিল, যে রেসলার, যে মহিলা রেসলার প্রথমবার ফাইনালে সোনা আনতে চলেছেন, এই স্বপ্ন দেখতে শুরু করলো ভারতবাসী। সেই ভারতবাসীর স্বপ্ন চুরমার হয়ে গেল যখন বুধবার ভোরবেলা খবরের বিভিন্ন পোর্টালে এবং টেলিভিশন চ্যানেলের ব্রেকিং নিউজে ফুটে এলো মাত্র 100 গ্রাম ওজন বেশি হওয়ার জন্য অলিম্পিকের ফাইনাল থেকে বাদ পড়লেন, অর্থাৎ অলিম্পিকে 50 কেজির রেসলিংয়ের ফাইনাল ম্যাচ থেকে ডিসকোয়ালিফাই হয়ে গেলেন বিনেশ ফোগাট। আর এই খবর আসার সঙ্গে সঙ্গে সত্যি বিশ্বাস করবেন না, অত্যন্ত খারাপ লেগেছিল। বিনেশ ফোগাট আন্দোলনের মুখ, বিনেশ ফোগাট প্রতিবাদী নারী, বিনেশ ফোগাট প্রতিবাদের মুখ। যে বিনেশ ফোগাটকে দেখেছে বিজেপির দুর্দণ্ড প্রতাপ নেতা ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, সেই বিনেশ ফোগাট যখন মাত্র 100 গ্রাম ওজন বেশি হওয়ার জন্য অলিম্পিকের 50 কেজির রেসলিংয়ের ফাইনাল ম্যাচ না খেলতে পেরে শুধুমাত্র স্বর্ণপদক হারালেন না, তার সঙ্গে হারালেন নিজের জয় করা রৌপ্য পদকটিও। আর এরই জেরে এই গোটা 50 কেজির মহিলা রেসলারের তালিকায় এবার অলিম্পিকের একেবারে নিচে নাম থাকবে বিনেশ ফোগাটের। অত্যন্ত ভালো খেলেও এইভাবে একজন খেলোয়াড় যে হোঁচট খাবেন তার স্বপ্নেও সারা দেশের মানুষ তথা বিনেশ ফোগাট এবং তার পরিবারের কোনো সদস্য, এমনকি তার কোচ এবং ভারতের গোটা অলিম্পিক টিমের কেউ ভাবতে পারেনি। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই বুধবার সকাল থেকে উত্তাল ছিল আমাদের দেশের রাজ্য রাজনীতি। বিনেশ ফোগাটের এই শোচনীয় ডিসকোয়ালিফাইয়ের কারণে সকাল থেকে উত্তাল হয়ে ওঠে সংসদের অধিবেশন। বিরোধী শিবিরের তরফে দফায় দফায় সরকারের কাছ থেকে জবাব চাওয়া হয়। এমনকি ইন্ডিয়া জোটের তরফে সরাসরি বিনেশ ফোগাটের বিরুদ্ধে ষড়যন্ত্রের তত্ত্ব সামনে তুলে নিয়ে আসা হয়, যার জেরে একসঙ্গে ইন্ডিয়া জোটের সকল সাংসদ সংসদ থেকে ওয়াকআউট করেন এবং বাইরে বেরিয়ে স্লোগানিং করেন। শুধু তাই না, বিনেশ ফোগাট, এই বিনেশ ফোগাটকে আমরা দেখেছি গত বছর যখন বিজেপি সাংসদ তথা রেসলিং ফেডারেশনের চেয়ারম্যান ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে মহিলা রেসলারদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদে সরব হন, রাস্তায় বেরিয়ে বিক্ষোভ করেন, অনশনে বসেন। যে অনশন দিল্লি পুলিশ বলপূর্বক তুলে দেয়, মারধর করে এই সকল আন্তর্জাতিক পদকজয়ী রেসলারদের, যার মধ্যে অন্যতম চর্চিত ছিলেন বিনেশ ফোগাট, বজরং পুনিয়া এই ধরনের নাম। আর সেই বিনেশ ফোগাট এবার অলিম্পিকে ভারতের মুখ উজ্জ্বল করতে গিয়েছিলেন। সেমিফাইনালে জিতে রৌপ্য পদক যখন নিশ্চিত করেন বিনেশ ফোগাট, তারপর সারা দেশ জুড়ে আলাদা উৎসবের মেজাজ উঠে আসে। বিনেশ ফোগাটের পরিবারের তরফেও তাকে অসংখ্য শুভেচ্ছা জানানো হয়। কিন্তু তারপর বুধবার যখন এই খবর সামনে আসলো, তারপর সত্যি দেশের মানুষ অত্যন্ত অত্যন্ত দুঃখে রয়েছে ফোগাট পরিবার। কিন্তু এরই মধ্যে দিয়ে আমাদের দেশের সাংসদ হেমা মালিনী করলেন বিতর্কিত মন্তব্য। শুধু হেমা মালিনী নন, তার সঙ্গে অতিরিক্ত মাত্রা বিতর্কে সংযোজিত করলেন সদ্য সংসদে আসা কঙ্গনা রানাওয়াত, যিনি তার অভিনয় জীবনে বলিউডে বরাবরই বিতর্কের শীর্ষে থেকেছেন।
আর সংসদে এসে এই নবীন সাংসদ কঙ্গনা রানাওয়াত শুরু থেকেই বিতর্কে রয়েছেন। আর বিভিন্ন বিতর্কিত মন্তব্যের মধ্যে বিনেশ ফোগাটকে নিয়ে করা বিতর্কিত মন্তব্য আরও একটি সংখ্যা সংযোজিত করল। হেমা মালিনীকে এদিন বিনেশ ফোগাটের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলিউডের অভিনেত্রীদের এর সঙ্গে যুক্ত করে দেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন 100 গ্রাম ওজন যে কি ভয়ঙ্কর হতে পারে, এর থেকে শিক্ষা নেওয়া উচিত বলিউডের অভিনেত্রীদের। इट इज़ वेरी सरप्राइजिंग एंड कुछ बड़ा अजीब सा भी लगता है कि 100 ग्राम की वजह से वो डिस्क्वालीफाई हो गए। तो कितना मतलब कितना महत्व है अपना वेट को वज़न को ठीक से रखना। तो हम लोग तो इससे ज़रा अच्छा सीख मिलना चाहिए हम सब कलाकारों को और महिलाओं को सबको कि 100 ग्राम ऑल्सो मैटर्स अ लॉट। तो वी फील वेरी सैड फॉर हर। आई विश शी लूजेस दैट 100 ग्राम क्विकली, लेकिन मिलेगा नहीं अभी। হেমা মালিনীর এই বক্তব্যের পর কঙ্গনা রানাওয়াত নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন একটি পোস্ট, যাতে তিনি বলেন যে বিনেশ ফোগাট একসময় মোদি তেরি কবর খোরেঙ্গের মতো প্রতিবাদে সরব হয়েছিলেন, সেই বিনেশ ফোগাটের এই দিনে তার পাশে রয়েছে কঙ্গনা রানাওয়াতের গ্রেট লিডার, অর্থাৎ আমাদের দেশের বিশ্বগুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার জন্য তিনি প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। যখন কঙ্গনা রানাওয়াতের এই পোস্টের জেরে সারা ভারত জুড়ে সমালোচনায় সরব হন সাধারণ মানুষ, সেই সময় তার ঠিক দুটো স্টোরি পরেই কঙ্গনা আরেকটি পোস্ট করেন। সেই পোস্টে কঙ্গনা রানাওয়াত বলেন বিনেশ ফোগাটের এই সময় সারা দেশের মানুষ তার সঙ্গে আছে, তিনি যাতে না কাঁদেন। কিন্তু বিনেশ ফোগাটকে নিয়ে এই সমগ্র ইস্যুর মধ্যে একটি বিষয় সত্যি ভাববার, যে মাত্র 100 গ্রাম ওজনের জন্য বিনেশ ফোগাট ফাইনাল খেলতে পারলেন না। সম্পূর্ণ 50 কিলোর মহিলা রেসলিংয়ের এই গোটা ম্যাচ থেকে তিনি ডিসকোয়ালিফাই হয়ে গেলেন। নিজের কষ্টে জেতা রৌপ্য পদকটুকুও তিনি পেলেন না। এর থেকে সত্যি শিক্ষা নেওয়া দরকার। পাশাপাশি বিরোধীদের তোলা ষড়যন্ত্রের তত্ত্ব নিয়েও ভাবা দরকার। কারণ যে বিনেশ ফোগাটকে আমরা 2023 সালে দেখেছি রেসলারদের, বিশেষ করে মহিলা রেসলারদের ওপর ব্রিজভূষণ সিংয়ের যৌন নির্যাতনের বিরুদ্ধে সরব হতে, প্রতিবাদে রাস্তায় নামতে, দিল্লির রাস্তায় অনশনে বসতে, যে বিনেশ ফোগাট এবং তার বন্ধু রেসলারদের দিল্লি পুলিশ লাঠি পেটা করে হেজরাতে হেজরাতে প্রিজন ভ্যানে তোলে, যে বিনেশ ফোগাটকে চ্যাংদোলা করে দিল্লি পুলিশ তুলেছিল প্রিজন ভ্যানে, সেই বিনেশ ফোগাট এবার অলিম্পিকে যখন দেশের মুখ উজ্জ্বল করার থেকে এক ধাপ দূরে, এমনকি তিনি দেশের মুখ উজ্জ্বল করেই নিয়েছেন প্রথম মহিলা রেসলার হিসাবে 50 কিলোর রেসলিংয়ে রৌপ্য পদক জিতে, সেখান থেকে দাঁড়িয়ে ফাইনাল ম্যাচের ঠিক কিছুক্ষণ আগে তার ফাইনাল মেজারমেন্টের সময় 100 গ্রাম বেশি হলো। এ নিয়ে সত্যি ভাববার আছে। এ নিয়ে সত্যি প্রশ্ন উঠছে এনডিএ জোটের দিকে, প্রশ্ন উঠছে নরেন্দ্র মোদীর দিকে। কিন্তু এটা ঠিক, বিনেশ ফোগাট যদি সফল হতেন তাতে কিন্তু সারা দেশের মানুষ সত্যি আনন্দিত হতো। মনে হয় নরেন্দ্র মোদী বা এনডিএ জোটের কোনো রাজনৈতিক নেতা সাংসদই দেশের এই গরিমা থেকে দেশকে বঞ্চিত করবেন না, কারণ তারা গত 10 বছর ধরে নিজেদেরকে চূড়ান্ত দেশপ্রেমিক, চূড়ান্ত দেশভক্ত হিসাবে ক্লেম করেন। আর যেহেতু তারা চূড়ান্ত দেশভক্ত, তাই তারা দেশের এই গরিমা লঙ্ঘনের জন্য অন্তত ষড়যন্ত্র করবে না বলেই আশীর্বাদ দ্য ট্রুথ আশা রাখে। ইন্ডিয়া জোটের তরফে এই অভিযোগকে অন্তত আশীর্বাদ দ্য ট্রুথ এই এপিসোডে সম্পূর্ণভাবে সমর্থন করতে পারছে না। কিন্তু আবারও বলবো, বিনেশের সঙ্গে যে ঘটনা ঘটলো তা কিন্তু সত্যি শিক্ষণীয়, এবং তা কিন্তু সারা দেশের কাছে অত্যন্ত দুঃখ দিল। আর এই সবের মধ্যে দিয়ে বিনেশ ফোগাট যখন সকাল থেকে সারা দেশ জুড়ে সকল সংবাদ মাধ্যমের শিরোনাম আলো করে রেখেছেন, সকল সংবাদ মাধ্যমের অ্যাঙ্কারেরা শুধু কাঁদতে বাকি রেখেছেন, ঠিক তারই মধ্যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে বিনেশ ফোগাটের খবরের পাশাপাশি আরও একটি খবর শিরোনাম দখল করেছিল। তা ছিল বাংলাদেশের খবর। বিনেশ ফোগাটের পাশে যেমন সারা দেশ আছে, তেমনই ভারত অত্যন্ত চিন্তিত বাংলাদেশকে নিয়ে।
নিয়েও। আর এই বাংলাদেশকে নিয়ে আলোচনায় যাওয়ার আগে আপনাদের একটা কাজ করার অবশ্যই আবেদন জানাবো, তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। আর একটা বিষয়, একটা লাইক অন্তত করে যান, বিনেশ ফোগাটের জন্য অন্তত করুন, আর তার সঙ্গে লিখে জানান আপনার মতামত কমেন্ট বক্সে। তাই চলুন আর সময় নষ্ট করে এবার আলোচনা করা যাক বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের রবিবার নতুন সূর্যোদয়ের পরেও বাংলাদেশে খুন খারাপি হত্যালীলা এখনও অব্যাহত রয়েছে। বুধবারও ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে একাধিক মৃতদেহ, যার মধ্যে যেমন রয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন সদস্য নেতারা, ঠিক তেমনই রয়েছেন বিভিন্ন জায়গার পুলিশ কর্মীরাও। আর একে কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশের এই ছাত্র প্রতিবাদকে কেন্দ্র করে যে হিংসার ঘটনা ঘটেছে, সেই হিংসার ঘটনার জেরে যে প্রাণহানি হয়েছে তার সংখ্যা প্রায় 500 অতিক্রম করলো। কিন্তু এরই মধ্যে দিয়ে আরও একটিও ছবি উঠে এসছে, তা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বাংলাদেশের মাইনরিটি সম্প্রদায় অর্থাৎ বিশেষ করে হিন্দু, শিখ, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ এই সমস্ত সম্প্রদায়ের মানুষদের মন্দির এবং তাদের উপাসনালয়ে সারা রাত জেগে পাহারা দিচ্ছেন। বাংলাদেশের হিন্দু পরিবার এবং হিন্দু পাড়াগুলির বাইরে পালা করে মুসলিম ছাত্ররা এবং মুসলিম যুব যুবতীরা পাহারা দিচ্ছে হাতে লাঠি নিয়ে। আর তাকে কেন্দ্র করেই বাংলাদেশে এবার ছাত্র আন্দোলনের জেরে যে ছাত্ররা ডাক দিয়েছিল যে বাংলাদেশ কারোর বাবার না, বাংলাদেশ কোনো ধর্মের না, বাংলাদেশ সমগ্র বাংলাদেশিদের, সেখান থেকে হয়তো একটা অনুমান করা যাচ্ছে যে ফ্রান্স থেকে বৃহস্পতিবার যখন বাংলাদেশের মাটিতে এসে পা দেবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস এবং শপথ নেবেন বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী পদে, সেখান থেকে দাঁড়িয়ে হয়তো এবার বাংলাদেশ মৌলবাদী আতঙ্ক থেকে সরে দাঁড়াতে তৎপরতার সঙ্গে কাজ করবে। কিন্তু গোদের ওপর বিস্ফোরা রয়েছে, তা হচ্ছে 13 বছর পর বাংলাদেশের জামাত খুলল তার সদর দফতরের তালা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই বাংলাদেশে নতুন করে উত্তেজনার সঞ্চার হয়েছে। যদিও বেগম খালেদা জিয়ার পার্টি বিএনপির তরফে আশ্বস্ত করা হয়েছে যে বাংলাদেশে মাইনরিটিসদের বিরুদ্ধে কোনো রকম ভায়োলেন্সকে তারা প্রশ্রয় দেবেন না। জেল থেকে মুক্তি পাওয়ার পর বেগম খালেদা জিয়া বুধবার প্রথমবার সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে সরাসরি ঘোষণা করেন যে তারা যেন দ্রুত বাংলাদেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসেন, এবং যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল মাইনরিটিসদের বিরুদ্ধে বাংলাদেশে যে অত্যাচার, হানাহানি, তাদের প্রতি যে হত্যালীলা চলছে তা অবিলম্বে বন্ধ করে বাংলাদেশে শান্তি ফেরাতে হবে। বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি প্রতিবাদী ছাত্রদের কাছে আবেদন জানান। আর এই প্রেক্ষাপটের মধ্যেই 13 বছর পর প্রথমবার আবারও বিএনপিকে দেখা গেল ঢাকায় বিশাল জমায়েত করতে। যে জমায়েতে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া, উপস্থিত ছিলেন তার ছেলে যিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন। 13 বছর পর ফের খালেদা জিয়ার ছেলে যখন ঢাকার মাটিতে পা রাখলেন, তিনিও একই কথা বললেন। বাংলাদেশকে এবার গণতান্ত্রিক দেশ হিসাবে নতুন করে গড়ে তোলার আহ্বান জানালেন। কিন্তু এই সমগ্র আহ্বান রবিবার সেনার তরফেও সেনাপ্রধান জানিয়েছিলেন, কিন্তু তাতে লাভের লাভ লবডঙ্কা। বাংলাদেশে রবিবার থেকে এখনো পর্যন্ত 72 ঘন্টা কেটে গেলেও হত্যালীলা অব্যাহত। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এবং পুলিশ কর্মীদের মেরে ঝুলিয়ে রাখা হচ্ছে, পুড়িয়ে ছাড়খাড় করা হচ্ছে আওয়ামী লীগের সমর্থকদের বাড়ি, একাধিক পুলিশ স্টেশন ভেঙে চুরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ধানমন্ডিতে শেখ মুজিবের বাড়ি রবিবারই তো ধ্বংস হয়েছিল, কিন্তু তারই সঙ্গে সংযুক্ত বিভিন্ন শেখ মুজিবের স্মৃতিজড়িত বাড়ি এবং বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় এবং তারই সঙ্গে যুক্ত আওয়ামী লীগের সদস্যদের বাড়িতেও একার ধারে চলছে খণ্ডযুদ্ধ, চলছে ভাঙচুর। আর তারই মধ্যে আবার আওয়ামী লীগের সদস্যরা শপথ নিয়েছেন ফের তারা শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবেন ঢাকার মাটিতে। যে শেখ হাসিনা বর্তমানে রয়েছেন ভারতে, শেখ হাসিনার ছেলে জয় স্পষ্টই সংবাদ মাধ্যমের সামনে জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেন বা আমেরিকা কোথাও যাচ্ছেন না, তিনি ভারতেই থাকছেন।
কিন্তু তিনি নিশ্চিত করে বলেননি যে শেখ হাসিনা যে ভারতে থাকছেন তার জন্য তিনি কি রাজনৈতিক শরণ ভারতের কাছে আবেদন জানিয়েছেন, ভারতের কাছে কি রাজনৈতিক শরণের জন্য প্রার্থনা করেছেন, সে বিষয়ে জয় স্পষ্ট কিছু জানাননি। কিন্তু এটা ঠিক যে বর্তমানে শেখ হাসিনা রয়েছেন ভারতে। তার কারণ রবিবার যখন প্রতিবাদী ছাত্ররা ঢাকা মার্চ শুরু করে সেই সময় মাত্র 45 মিনিট হাতে সময় নিয়ে কোনো রকমে নিজের কিছু লাগেজ গুছিয়ে নিয়ে বোনকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। শেষ মুহূর্তে তিনি শুধু পদত্যাগ পত্রটুকুই লিখতে পেরেছিলেন, এমনকি তিনি তার পদত্যাগ পত্র রাষ্ট্রপতির কাছেও তিনি জমা দিতে পারেননি। তাকে জমা দিতে হয়েছিল বাংলাদেশের সেনা প্রধানের হাতে। তিনি আবেদন জানিয়েছিলেন তাকে জাতির উদ্দেশ্যে শেষ একটি ভাষণ রেকর্ড করতে দেওয়া হোক, কিন্তু সেই সময়ও সেনাপ্রধান তাকে দিতে পারেননি। আর কোনো রকমে নিজের বোন রেহেনাকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা চলে আসেন ভারতে। আর আসবেন নাই বা কেন বলুন, গত 10 বছর ভারতে রয়েছেন তার দাদা, অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে 10 বছর ধরে মেরি বেহেন মানে নিজের বোন বলে সম্বোধন করেন, আর তাই বোনের এই তুমুল ক্রাইসিসের দিনে সে তো দাদার বাড়িতেই আসবে। আর ঠিক যথারীতি শেখ হাসিনা এসছেন দাদা নরেন্দ্র মোদীর কাছে, আর দাদাও ছোট বোনকে কি করে ফিরিয়ে দেয়। অন্যদিকে শেখ হাসিনা যে বাংলাদেশ ছেড়ে কোনো রকমে বোনকে নিয়ে প্রাণ নিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন, তাকে কেন্দ্র করে কিন্তু ভারতের আর এক বোনও অত্যন্ত খুশি এবং তিনি কিছুটা হলেও নিশ্চিন্ত। সেই বোন হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনাকে দিদি বলেন আর শেখ হাসিনা বলেন বোন মমতা। আর সেখান থেকে দাঁড়িয়ে একদিকে ভারতে রয়েছে শেখ হাসিনার দাদা, আবার অন্যদিকে ভারতে রয়েছেন শেখ হাসিনার আরও এক বোন। আর এই দাদা এবং বোনের দায়িত্ব দিদি এবং তার বোনকে দেখাশোনা করার। কিন্তু এই গোটা প্রেক্ষাপটের মধ্যে ভারতীয় মিডিয়া অত্যন্ত লজ্জার কাজ করছে, যা গত 10 বছর ধরে ভারতীয় মিডিয়া করে আসছে। আপনি এটা বলতেই পারেন যে ভারতীয় মিডিয়া লজ্জার কাজ করছে, ভারতীয় মিডিয়া গদি মিডিয়া হয়ে গেছে, ভারতীয় মিডিয়া নিজের নৈতিকতা বিসর্জন দিয়ে নিজেকে বিক্রি করেছে। এটা আমার নতুন ঘটনা কি? কিন্তু বাংলাদেশের এই অবস্থায় ভারতীয় মিডিয়া যেভাবে খবর প্রচার করছে তা অত্যন্ত লজ্জার। বিশেষ করে আমাদের দেশের হিন্দি এবং ইংরাজি সংবাদ মাধ্যমগুলি অত্যন্ত অসভ্যতামি করছে বাংলাদেশের এই ইস্যুতে। বিশেষ করে তারা সাম্প্রদায়িকতাকে হাওয়া দিচ্ছে। হিন্দু মুসলিম কার্ড খেলার সুযোগ পেলে আপনারা জানেনই আমাদের দেশের হিন্দি এবং ইংরেজি সংবাদ মাধ্যমগুলি গত 10 বছর ধরে দূরে থাকতে পারে না। আর এর মধ্যে অগ্রণীর ভূমিকা নিয়েছে রিপাবলিক টিভির অর্ণব গোস্বামী। হ্যাঁ, এই অর্ণব গোস্বামী অত্যন্ত অসভ্য এবং নিজেকে চূড়ান্ত দেশভক্ত হিসাবে ক্লেম করা অর্ণব গোস্বামী বাংলাদেশ ইস্যুতে ঠিক ঘুরিয়ে ফিরিয়ে রাহুল গান্ধীর নাম টেনেই নিয়ে এসছেন। Firstly, do not think that what has happened in Bangladesh is specific to Bangladesh. That when Rahul Gandhi goes to London and says the Americans must save Indian democracy, and when people within the country's so-called democratic system who do not believe, my question to Rahul Gandhi is, do you want this in India? It's an internal problem, it's an Indian problem, and the solution is going to come from inside, it's not going to come from outside. এবং তার সঙ্গে তিনি শুরু করেছেন হিন্দু মুসলিম বিষ উগরানো। তিনি একাধারে প্রচার করে চলেছেন বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতিতে বাংলাদেশের মধ্যে বসবাসকারী হিন্দু মাইনরিটিসদের অবস্থা অত্যন্ত সংকটে, তাদেরকে বেছে বেছে হত্যা করা হচ্ছে। কিন্তু এটা একবারও দেখাচ্ছেন না তার চেয়ে অনেক বেশি মুসলিম ছাত্রছাত্রী এবং যুবক যুবতীরা, সাধারণ মানুষ হিন্দু পরিবার এবং হিন্দু পাড়াগুলিকে পাহারা দিচ্ছেন, রক্ষা করছেন। সেই খবর কিন্তু রিপাবলিক বরাবর চেপে যাচ্ছে। আর যেখানে অর্ণব গোস্বামী এই অসভ্যতম করছে, সেখান থেকে অর্ণব গোস্বামীরই চ্যানেলের বাংলা ভার্সন রিপাবলিক বাংলা কি করে দূরে থাকে? রিপাবলিক বাংলার হয়ে এই অসভ্যতম শুরু করেছে অনির্বাণ এবং ময়ূখ। এই দুজন একাধারে করে চলেছে বাংলাদেশ ইস্যুতে সাম্প্রদায়িক অসভ্যতামি। তার মধ্যে অতিরিক্ত মাত্রা সংযোজিত করছে মাঝে মাঝে এসে স্বর্ণালী। হ্যাঁ, ঠিক ধরেছেন, এই স্বর্ণালী কিন্তু 2016 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করেছিল, তৃণমূল কংগ্রেসের হয়ে বিজ্ঞাপন শুট অবধি করেছিল। সেই বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন টিভি চ্যানেলে ফলাও করে রাত দিন
চালানোও হয়েছিল, কিন্তু তারপর সবই পয়সার খেলা। স্বর্ণালীর লক্ষ্য ছিল তৃণমূলের জামানায় সে হয়তো সরকারের কোনো একটি ক্ষেত্রের পদ পাবেন, কিন্তু যখন সবশেষে স্বর্ণালী তা পেল না, সে চলে যায় বিজেপির ঘরে। আর অর্ণব গোস্বামীর হাত ধরে বর্তমানে রিপাবলিক বাংলায় ময়ূখ অনির্বাণ এবং স্বর্ণালী একযোগে করে চলেছেন সাম্প্রদায়িক বিষ উগরানো। আর এই বিষ উগরানোর কাজের মধ্যেও কিন্তু রয়েছে আবার কঙ্গনা রানাওয়াতের নাম। কঙ্গনা রানাওয়াত এই গোটা প্রেক্ষাপটের মধ্যে যখন রবিবার বাংলাদেশে শেখ মুজিবের মূর্তি ভাঙলেন প্রতিবাদী ছাত্রছাত্রীরা, প্রতিবাদী জনগণ, সেই ছবি, সেই ভিডিও তিনি সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় দেখে অত্যন্ত ব্যথিত হয়েছেন। আর যাকে কেন্দ্র করে আবারও কঙ্গনা রানাওয়াত সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেছে। আর কঙ্গনা রানাওয়াতের এই সাম্প্রদায়িক উস্কানি মন্তব্যের চেয়েও আরও বড় হয়ে উঠল আমাদের রাজ্যের বিরোধী দলের পরাজিত সাংসদ দিলীপ ঘোষের মন্তব্য। একদিকে যখন শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়ে অমিত শাহর সঙ্গে বৈঠক করছেন এবং তিনি দাবি করছেন যে রাজ্যের সকল বিজেপি নেতা নেত্রীকে বাংলাদেশের এই পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো রকম বিতর্কিত মন্তব্য যাতে তারা না করেন তার জন্য তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে, সেই আলোচনা যখন দিল্লিতে অমিত শাহর সঙ্গে চলছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, ঠিক সেই দিনই সকালবেলা বিজেপির পরাজিত সাংসদ দিলীপ ঘোষ করলেন বিতর্কিত মন্তব্য। কোনো ইসলামিক দেশে বোধহয় গণতন্ত্র সফল হয় না, সেটা তার প্রমাণ। যাই হোক, কিন্তু আমরা পড়োশি দেশ হিসাবে সবসময় আমাদের চিন্তা থাকে, কিছু গণ্ডগোল হলেই ওখানকার হিন্দুদের উপর অত্যাচার হয়, তারা পালিয়ে আসেন, আবার সেটা হচ্ছে। কিন্তু তাদের হয়ে কেউ কথা বলছে না, কেউ জামাতিদের কথা বলছে, কেউ স্বৈরতন্ত্রের কথা বলছে। আমার যেটা ধারণা, এই যে যারা সমাজবিরোধী হুলিগান, তারা কারো নয়, নাহলে তারা কী করে পার্লামেন্ট হাউস লুট করতে পারে, কী করে প্রধানমন্ত্রীর বাড়ি লুট করতে পারে? তারা তো দেশেরই জিনিস। এই ধরনের লোকেরা এখানে সিএ পাস হওয়ার পরে আগুন জ্বালিয়েছিল, বাড়িঘর লুট করেছিল, দোকানপাট জ্বালিয়েছিল, স্টেশন জ্বালিয়েছিল। এই লোকেরাই ওখান থেকে এখানে যারা ঢুকেছে এসে 21-এ নির্বাচনের পরে বিজেপির কর্মীদের বাড়িতে অ্যাটাক করেছিল, বাড়ি ভেঙেছিল, আগুন লাগিয়েছিল, দোকান লুট করেছিল, মহিলাদের অত্যাচার করেছিল। আর এরা এখন টিএমসি পার্টিকেও দখল করে নিচ্ছে এখানে। মমতা ব্যানার্জি হয়তো ভাবছেন যে এরা তো আমার পক্ষেই আছে, তাই মুখ বন্ধ করে আছেন, ওখানে হিন্দুদের কথা বলছেন না। কিন্তু উনি জানেন না, উনি বাঘের পিঠে চড়ে আছেন। যেদিন বাঘের পিঠ থেকে নামবেন, আগে ওনার ঘাড়ে মটকাবে ওরা। সেজন্য এক দিদি গেছেন, আরেক দিদি হয়তো সে রাস্তায় হাঁটছেন। তাদের ভবিষ্যৎটা যেন টিএমসি দেখে রাখে, তারা পশ্চিমবাংলায় কোন দিকে নিয়ে যাচ্ছে, এই আগুন থেকে কেউ দিলীপ ঘোষের এই মন্তব্যের পর একটাই প্রশ্ন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবারই বলেছেন যে কেন্দ্র এই বিষয়ে যা বলবে তার সরকার তিনি সব অক্ষরে অক্ষরে মেনে চলবেন। এমনকি তিনি হাত জড়ো করে রাজ্যের সকল মানুষকে বলেছিলেন উস্কানিমূলক বিভিন্ন মন্তব্য থেকে নিজেদের দূরে রাখতে, উস্কানিমূলক কোনো কিছু কমেন্ট পোস্ট থেকে নিজে যাতে প্রভাবিত না হন তার জন্য নিজের বিচার বুদ্ধি ব্যবহার করে এই পরিস্থিতি বিশ্লেষণ করবেন। একই সঙ্গে তিনি বলেছিলেন রাজ্যের বিরোধী দলের নেতা নেত্রীদের কাছেও আবেদন করেছিলেন যে তারা কোনো বিতর্কিত মন্তব্য না করেন। কিন্তু তারই মধ্যে শুভেন্দু অধিকারীও, যেখানে পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে অখণ্ড পশ্চিমবঙ্গের প্রস্তাবে একমত হন এবং একসঙ্গে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্য সঙ্গীত গান এবং তারপরে বাংলাদেশের ইস্যুতে যাতে রাজ্যের বিজেপি নেতারা বিতর্কিত মন্তব্য না করেন, যাতে তারা চুপ থাকেন, সেই আশ্বাস নিয়ে যখন দিল্লিতে গেলেন অমিত শাহর সঙ্গে আলোচনা করতে, ঠিক সেই দিনই যখন দিলীপ ঘোষ এই ধরনের বিতর্কিত মন্তব্য করে, সেখান থেকে আরও একবার প্রশ্ন ওঠে বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে। বা এখান থেকে স্পষ্ট হয় যে রাজ্য বিজেপি, বিশেষ করে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কোনো রকমই কন্ট্রোল নেই রাজ্য বিজেপির নেতা নেত্রীদের ওপর, যার জন্য দিলীপ ঘোষ দফায় দফায় বিভিন্ন ইস্যুতে বিতর্কিত মন্তব্য করেন। আর এখান থেকেই বলতে হয় দিলীপ ঘোষের জীবনের সবচেয়ে বড় শত্রু তার মুখ। দিলীপ ঘোষ যদি চুপ করে থাকতেন, দিলীপ ঘোষ যদি বোবা হতেন, তাহলে হয়তো তিনি এতদিনে দেশের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারতেন। কিন্তু দিলীপ ঘোষ অত্যন্ত কুরুচিকর এবং অসভ্যের মন্তব্যের জন্য বরাবর চর্চিত। আর দিলীপ ঘোষের এই মন্তব্যের পর সত্যি তৃণমূল কংগ্রেসের তরফে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও আসরে নেমেছেন এবং তিনি সরাসরি এই মন্তব্যের সমালোচনাও করেছেন। অন্যান্য রাজনৈতিক দলের তরফেও দিলীপ ঘোষের এই মন্তব্যের সরাসরি সমালোচনা না করা হলেও সিপিএমের তরফে কিন্তু
খড়ের কোণে ফিস করে সমালোচনা করা হয়েছে। আর এরই মধ্যে দিয়ে দিলীপ ঘোষ আরও একবার প্রমাণ করলেন যে রাজ্য বিজেপির এই সংকটের মধ্যে যেখান থেকে সম্ভাবনা উঠে আসছে হয়তো আবারও রাজ্য বিজেপি সভাপতির কুর্সিতে ফিরতে পারেন দিলীপ ঘোষ, সেখান থেকেই উনি নিশ্চিত করলেন যে আর কেউ আসুক চাই না আসুক, অন্তত রাজ্য বিজেপির সভাপতির পদে দিলীপ ঘোষ আর ফিরছেন না। কারণ দিলীপ ঘোষের আজকের এই মন্তব্যের পর সেই সম্ভাবনা যে 1% ছিল, সেই 1%তেও নিজেই জল ঢাললেন। আর এই সমগ্র প্রেক্ষাপটে আমি আশীর্বাদ দ্য ট্রুথের তরফে আমার দর্শকদের জন্য একটি কথাই বলবো, আপনারা বাংলাদেশে যে ঘটনা শুনছেন, যে ছবি দেখছেন, তা দেখে প্রভাবিত হবেন না। বাংলাদেশের এই ঘটনা, বাংলাদেশের এই আন্দোলন সরাসরি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, এর দ্বারা নিজেকে প্রভাবিত করবেন না। একেবারেই নিজের মধ্যে থাকা সুপ্ত হিন্দু মুসলিম বা গাঢ় হিন্দু মুসলিম সেন্টিমেন্টকে এই প্রেক্ষাপটে খুঁচিয়ে জাগিয়ে তুলবেন না, কারণ এর দ্বারাই হিংসার জন্ম হয়। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যে ঘটনা ঘটছে, যে ছবি সামনে আসছে, তার চেয়ে একটা বড় অংশের বাংলাদেশি মানুষ এবার এই মাইনরিটিস অর্থাৎ বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষদের, পরিবারদের এবং পাড়াগুলি বাঁচাবার জন্য রাত দিন এক করে পাহারা দিচ্ছেন, বুক চিতিয়ে দাঁড়িয়ে আছেন বাংলাদেশি জামাত বাহিনীর বিরুদ্ধে। যেখানে একটি দেশে গত 48 ঘন্টা ধরে সেনার কন্ট্রোল নেই, প্রশাসনের কন্ট্রোল নেই, একটা উন্মত্ত জনতা সদ্য একটা আন্দোলনে জয়যুক্ত হয়ে এবং সেই আন্দোলনের নেতৃত্ব যেখানে দিল বাংলাদেশের ছাত্র যুব সমাজ, সেই জয়ের পরে সেই উন্মত্ত জনতা একাধিক কুকর্ম করেছে, চালিয়েছে লুটপাট, এমনকি মিউজিয়ামে লুটপাট চালিয়েছে, একাধিক জেলের দরজা ভেঙে পালিয়েছে বন্দিরা, যেখান থেকে পালিয়েছে অনেক জঙ্গিরাও। বেশ কিছু জঙ্গি এই পালাবার সময় জেলেরই সুরক্ষা বাহিনীর গুলিতে নিহত পর্যন্ত হয়েছেন। কিন্তু এই সমগ্র প্রেক্ষাপটের মধ্যে একটা বিষয়, বাংলাদেশকে দ্রুত স্থিরতায় পৌঁছাতে হবে। কারণ এর আগের এপিসোডেও বলেছি, বাংলাদেশে যে বিপুল বৈদেশিক মুদ্রা বিনিয়োগ হয়ে আছে, বিশেষ করে যে মার্কিন ডলার বাংলাদেশে বিনিয়োগ হয়ে আছে, যার দমে গোটা বাংলাদেশ গত 5 বছরে টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে সারা বিশ্বের মানচিত্রের নাম করেছে, সেই হাবকে যদি বাঁচাতে হয় তাহলে কিন্তু বাংলাদেশে দ্রুতই স্থিরতা ফেরাতে হবে। সেই স্থিরতা সম্ভবত অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেওয়া মোহাম্মদ ইউনূস হয়তো সেই স্থিরতা ফেরাতে পারবেন, তা সবই সময় বলবে। কিন্তু এই সবের মধ্যে নিজেকে সাম্প্রদায়িকতা থেকে বাঁচান, একেবারেই সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যে নিজেকে, নিজের পরিবারকে, নিজের আত্মীয় স্বজনকে প্রভাবিত করবেন না। আর একটা বিষয়, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পারলে 1 মাস দূরে থাকুন। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের। এতক্ষণ আলোচনা শুনে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলবো, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা এখনই ক্লিক করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। এতক্ষণ শোনার পর তো একটা লাইক করেই যান, আর কমেন্টে লিখে জানান আপনি কি মনে করছেন বাংলাদেশ আর বিশেষ করে আমাদের দেশের সোনার মেয়ে বিনেশ ফোগাটের অলিম্পিক থেকে ডিসকোয়ালিফাইয়ের এই বিষয় নিয়ে। আর ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।